লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কড়া হচ্ছে ইডির ফাঁস। একটার পর একটা রাজনৈতিক নেতাকে তারা গ্রেফতার করে রাখতে চায় নির্বাচনে, যাতে এইসব নেতারা প্রচার করতে না পারেন। কেজরিওয়ালের বাড়িতে হানা দেওয়া হয়েছে, কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে এমন এমন একটা আভাস দেওয়া হচ্ছে। আমরা যখন অনুষ্ঠান রেকর্ড করছি তখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হননি, তবে যে কোনো মুহূর্তে হতে পারে। আজকে এইসব কথা বলার আগে এক ভদ্রলোকের একটা গল্প আপনাদেরকে বলি। ভদ্রলোকের নাম ওম প্রকাশ। তাকে ইডি গ্রেফতার করলো, গ্রেফতার করে তাকে আদালতে পেশ করলো। আদালতে পেশ করার পর তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হলো আদালত থেকে। আদালত 3 দিন ইডির হেফাজতে দিল। তারপরে 3 দিন পরে আবার পেশ করা হলো। তারপর আদালত আবার 14 দিনের একটা রিমান্ড দিল। 14 দিন রিমান্ড দেওয়ার পর 14 দিন পরে ইডি যখন তাকে আদালতে পেশ করলো, ইডি রিমান্ডও চাইলো না বা তাকে ছেড়ে দেওয়ার কথাও বললো না। তখন আদালত জিজ্ঞাসা করলো, এই যে লোকটাকে 17 দিন ধরে আপনারা আটকে রাখলেন, কি তথ্য প্রমাণ পেয়েছেন এর সম্বন্ধে? ইডি বলল, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ শুধু সন্দেহের বশে একটা লোকের জীবন থেকে 17টা দিন কেড়ে নিল ইডি। এটা মানবাধিকার লঙ্ঘন নয়? এটা কি একটা মানুষের ব্যক্তিগত জীবনে তার সম্মানহানি নয়? এর দাম ইডি কি করে দেবে? এ তো গেল ওম প্রকাশ নামে এক ব্যক্তির কথা। আমরা একটু ফিরে দেখব পেছন দিকে। ছগন ভুজবল, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মার বা অজিত পাওয়ারদের তদন্ত কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা ঘরে, এটা আপনারা জানেন। ওদিকে সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়াকে সরাসরি বিজেপি জয়েন করতে বলা হয়েছিল এবং না করার জন্য তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এসব কথা তো আমরা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলি, এই ইডিকে নিয়ে, ইডি যেভাবে ব্যবহৃত হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা, সেটা নিয়ে চারিদিকে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা কথা উঠছে। এবং আদালত কিন্তু এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা এখনো নিতে পারেনি। আমরা আদালতের বিষয়ে আসবো একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। আদালতের যে বিষয়টি আমরা আনবো, সেই বিষয়টি আমাদেরকে জ্যোতিপ্রকাশ বাবু, আমাদের এক দর্শক, লিখে পাঠিয়েছেন। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। ছগন ভুজবল, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারদের তদন্ত কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা ঘরে। এদের প্রত্যেকের নামেই দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ ছিল, কিন্তু এদের বিরুদ্ধে এখন আর কোনো তদন্ত হচ্ছে না, কারণ এরা প্রত্যেকেই এখন বিজেপির সদস্য, নেতা, কেউ মুখ্যমন্ত্রী, কেউ উপমুখ্যমন্ত্রী, কেউ বিরোধী দলনেতা, ইত্যাদি ইত্যাদি। ওদিকে যতদূর খবর পাওয়া গেছে, সত্যেন্দ্র জৈন এবং মনীষ সিসোদিয়াকে সরাসরি বিজেপি জয়েন করতে বলা হয়েছিল এবং কথাও বলা হয়েছিল যে তোমরা বিজেপিতে জয়েন করো, তোমাদের মধ্যে যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবে, আমরা সে ব্যবস্থা করে দেব। তারা মানেননি, তাই জেল খাটতে হচ্ছে। সারদা মামলায় প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন, তিনি লিখিতভাবে এবং অন ক্যামেরা তিনি শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং বলেছেন তাকে নাকি ব্ল্যাকমেল করেছেন। তারপরেও সামান্য জিজ্ঞাসাবাদটুকু করা হয়নি সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে। অনেক টাকাই নিয়েছে, ব্ল্যাকমেল করতো। হ্যাঁ, আমি জানিছি, কতবার টাকা নিয়েছে মিস্টার সেন, কতবার টাকা নিয়েছে? আরে আপনি কি বলে টাকাটা নিয়েছে? মিস্টার সেন, দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল? হ্যাঁ, আপনারা বলুন। লিখেছি কতবার টাকা নিয়েছে? সেটা আমি বিস্তারিত দিয়েছি, অনেক টাকাই নিয়েছি। চিঠিটা কার কথা গিয়েছিল? শুভেন্দু অধিকারী। আরেকবার বলুন, দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল? শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রায় প্রত্যেককেই চাপ দেওয়া হয়েছে অভিষেকের নাম বলার জন্য। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তো বই ছাপিয়ে তার দুর্নীতির কথা বলেছিল বিজেপি। সেই হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এখন আসামে বিজেপির মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ারকে স্বয়ং প্রধানমন্ত্রী কয়েকশো কোটি টাকার দুর্নীতিবাজ বলে এলেন 4 দিন আগে, আর 4 দিন পরেই অজিত পাওয়ার বিজেপিতে জয়েন করলেন। এখন তিনি মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী। এগুলো আপনারা সকলে জানেন, আমি জানি, কিন্তু আমি ভাবছি সেই সব কঠোর পরিশ্রম করে আইএএস আইপিএস হওয়া মেধাবী ছাত্রগুলোর কথা, যারা অনেক কষ্ট করে এই আইএএস বা আইপিএস হন,
যারা সংবিধানের শপথ নেবার পরেই চাকরিতে জয়েন করতে পারেন, তাদের শিলতারাগুলো কোথায় গেল? আমার খুব মনে পড়ছে কিরণ বেদীর কথা, প্রাক্তন আইপিএস। কিরণ বেদী একবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গাড়ির একটা চালান করেছিলেন। পরের দিন ইন্দিরা গান্ধী কিরণ বেদীকে তার বাসভবনে ডেকে তাকে চা খাইয়েছিলেন। কাল যদি সরকার বদল হয়ে যায়, এইসব অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যদি নেয় সেই সরকার, সেটা কি খুব অন্যায় হবে? যাই হোক, গতকাল সকাল থেকে ঘিরে ফেলা হয় দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি। এর আগে 3 বার সমন পাঠালেও কেজরিওয়াল দেখা করেননি ইডির সাথে। কেজরিওয়াল বারবার জানতে চেয়েছেন যে তাকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে নাকি অভিযুক্ত হিসেবে। ইডি তার জবাব দেয়নি। তাই কাল সকাল থেকেই কেজরিওয়ালের গ্রেফতার হবে এমন একটা ধুয়ো তোলা হয়েছিল। গতকাল কেজরিওয়াল একটি ভিডিও বার্তা জারি করে সবকিছু পরিষ্কার করে দেন। তার প্রশ্ন, আবগারি দুর্নীতি হয়ে থাকলে সেই দুর্নীতির টাকাগুলো খেলো কে, কার কাছে সেই টাকা, সেই মানি ট্রেল কোথায়, সেসব আগে জানান। কেজরিওয়াল সাহেব ঠিক কি বলেছিলেন, আসুন আগে সেটা শুনে নি। नमस्कार। शराब घोटाला, पिछले 2 साल से यह शब्द आपने कई बार सुना होगा। 2 साल से बीजेपी की सारी एजेंसीज कई रेड मार चुकी हैं, कई लोगों को गिरफ्तार कर चुकी हैं, लेकिन अभी तक एक भी पैसे का हेरफेर कहीं नहीं मिला, कहीं से एक भी पैसा नहीं मिला। अगर भ्रष्टाचार वाकई हुआ है तो इतने करोड़ों रुपए गए कहां? क्या सारा पैसा हवा में गायब हो गया? सच्चाई यह है कि किसी तरह का कोई भ्रष्टाचार हुआ ही नहीं। अगर होता तो पैसा भी मिलता। ऐसे फर्जी केस में आम आदमी पार्टी के कई नेताओं को इन्होंने अभी तक जेल में रखा हुआ है। किसी के भी खिलाफ कोई सबूत नहीं है, कुछ साबित नहीं हो रहा, खुलेआम गुंडागर्दी चल रही है, किसी को भी पकड़ के जेल में डाल दो। अब बीजेपी मुझे गिरफ्तार करना चाहती है। मेरी सबसे बड़ी संपत्ति, मेरी सबसे बड़ी ताकत मेरी ईमानदारी है। झूठे आरोप लगा के, फर्जी समन भेज के ये मुझे बदनाम करना चाहते हैं, मेरी ईमानदारी पे चोट करना चाहते हैं। इन्होंने मुझे समन भेजे हैं। मेरे वकीलों ने मुझे बताया कि ये समन गैर कानूनी है। क्यों गैर कानूनी है? ये मैंने इनको विस्तार से लिख के भेजा है। मैंने बताया है कि उनके समन कैसे गैर कानूनी है, लेकिन उन्होंने मेरी एक भी बात का जवाब नहीं दिया। इसका मतलब उनके पास मेरी बातों का जवाब नहीं है। इसका मतलब वे भी मानते हैं कि उनका नोटिस गैर कानूनी है। क्या मुझे एक गैर कानूनी समन का पालन करना चाहिए? अगर कानूनी रूप से सही समन आएगा तो मैं पूरा सहयोग करूंगा। बीजेपी का मकसद जांच करना तो है ही नहीं। इनका मकसद तो लोकसभा चुनाव में मुझे प्रचार करने से रोकना है। ठीक लोकसभा चुनाव के पहले इन्होंने मुझे समन भेजा है। क्यों? इस जांच को चलते 2 साल हो गए। अभी ठीक लोकसभा चुनाव के पहले मुझे क्यों बुलाया जा रहा है? पहले क्यों नहीं बुलाया? सीबीआई ने मेरे को 8 महीने पहले बुलाया था। मैं सीबीआई में गया था, उनके सारे जवाब भी दिए थे। लेकिन अब ये लोग ठीक लोकसभा चुनाव के 2 महीने पहले मुझे बुला रहे हैं। तो बीजेपी का मकसद कोई पूछताछ करना थोड़ी है। इनका मकसद है पूछताछ के बहाने केजरीवाल को बुला लो और उसे गिरफ्तार कर लो, ताकि मैं लोकसभा चुनाव में प्रचार ना कर पाऊं। आज बीजेपी भ्रष्टाचारियों को नहीं पकड़ रही, बल्कि खुलेआम ईडी और सीबीआई का इस्तेमाल करके दूसरी पार्टियों के नेताओं को तोड़ के बीजेपी में शामिल करवाने का काम किया जा रहा है। 1 नहीं, 2 नहीं, कितने उदाहरण हैं जहां किसी पार्टी के नेता के खिलाफ ईडीआई सीबीआई के मामले चल रहे थे या उन पे गंभीर आरोप लगे हुए थे। जैसे ही वो नेता बीजेपी में शामिल हुए, उनके सारे पुराने मामले बंद कर दिए गए या ठंडे बस्ते में डाल दिए गए। तो जो इनकी पार्टी ज्वाइन कर लेता है, उसके सारे मामले रफा दफा कर दिए जाते हैं। जो इनकी पार्टी में नहीं जाता, वो जेल जाता है। आज मनीष सिसोदिया, संजय सिंह और विजय नायर इसलिए जेल में नहीं है कि उन्होंने भ्रष्टाचार किया है, वो इसलिए जेल में है क्योंकि उन्होंने बीजेपी में शामिल होने से इंकार कर दिया है। आज हम बीजेपी का मुकाबला क्यों कर पा रहे हैं? क्योंकि हमने कोई भ्रष्टाचार नहीं किया। अगर हमने जरा सा भी गलत काम किया होता तो दूसरे भ्रष्टाचारी नेताओं की तरह आज भी हम बीजेपी में शामिल हो चुके होते आज तक। इस तरह देश के ईमानदार नेताओं को जेल में डाल के और भ्रष्टाचारियों को अपनी पार्टी में शामिल करवा के ऐसे तो देश आगे नहीं बढ़ सकता। ये क्या चल रहा है? ये जो कुछ भी चल रहा है बहुत खतरनाक है। ये हमारे जनतंत्र के लिए बहुत गलत है। इसे रोकना होगा। এবার বলি আমাদের দর্শক জ্যোতিপ্রকাশ সাহার একটি প্রতিবেদন।
সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা ক্রমশ কমে যাচ্ছে। সর্বোচ্চ আদালতের নিজস্ব পর্যবেক্ষণকে এবং রায়কে বুড়ো আঙুল দেখাচ্ছে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, কিন্তু সর্বোচ্চ আদালত এই ব্যাপারে একেবারে নীরব। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল কোন লোককে 60 দিন বা 90 দিনের বেশি ইউএপিএ আইন ব্যতীত অন্য কোনো কেসে ধরে রাখা যাবে না, তাদের জামিন দিতেই হবে। অথচ বহু অভিযুক্ত, আসামি নয়, বহু অভিযুক্ত কেউ 1.5 বছর, কেউ 15 মাস জেলের মধ্যে বসে আছেন। তদন্তকারী সংস্থা একটা কোথা থেকে নতুন আইন নিয়ে এসেছে আমরা জানি না, প্রভাবশালী। এই আইনটা ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারায় আছে এটাও কেউ জানি না। অথচ এই প্রভাবশালী তকমা প্রয়োগ করে দিনের পর দিন এক একজনের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সুপ্রিম কোর্ট তার নিজের পর্যবেক্ষণের পরেও তারাই এদের জামিন দিতে অস্বীকার করছে। মনীষ সিসোদিয়ার কেসটাই দেখুন না, সিসোদিয়ার জামিন চাওয়াতে সর্বোচ্চ আদালত তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট চাইল, দেখে বলল যে আপনাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যাতে এই সিসোদিয়ার জামিন আটকানো যায়, এই কেস 2 মিনিটের মধ্যে আমি খারিজ করে দেব। অথচ পরের দিন কেউ জানলো না কেন সিসোদিয়ার জামিন বাতিল হয়ে তার নতুন জামিনের ডেট 6 মাস বাদে দেওয়া হলো, অর্থাৎ নির্বাচনের পরে। সঞ্জয় সিং এর ক্ষেত্রেও তাই। কি কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে? যথাযথ প্রমাণ না দিয়েই পিএমএলএ অ্যাক্টে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। পিএমএলএ অ্যাক্টে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। অথচ সুপ্রিম কোর্ট বলেছিল পিএমএলএ অ্যাক্টে গ্রেফতার করতে গেলে যাকে গ্রেফতার করা হচ্ছে যথার্থ কারণ তাকে জানাতে হবে এবং কোর্টকেও জানাতে হবে তা। তদন্তকারী সংস্থা এক্ষেত্রে বুড়ো আঙুল দেখাচ্ছে, অথচ সুপ্রিম কোর্ট কিছুই বলছে না। অনুব্রত মণ্ডলের কেসটা দেখুন না, অনুব্রত মণ্ডলের কেসটা শুধুমাত্র প্রভাবশালী বলেই তার জামিন খারিজ হয়ে যাচ্ছে বারবার। অথচ সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা যে 6টা চার্জশিট পেশ করেছেন অনুব্রত মণ্ডলের এগেন্স্টে, তাহলে তার ট্রায়াল শুরু করছেন না কেন? উত্তরে তদন্তকারী সংস্থা জানিয়েছিল আরো কিছু তদন্ত বাকি আছে। এ অনন্তকাল ধরে তদন্ত চলতে থাকবে আর এক একজন মানুষ জেলের মধ্যে পৌঁছতে থাকবে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু তাদের কোন রকম তদন্ত তাড়াতাড়ি শেষ করার জন্য নির্দেশনামা বা তারিখ ধরে দেয়নি, মানে ডেডলাইন বেঁধে দেয়নি। মানুষের আস্থা এরপরও কি আদালতের উপর থাকবে? এই প্রভাবশালী আইনটি কি, এটা যদি কোনো আইনজীবী আমাদের ব্যাখ্যা করে বলতে পারেন তাহলে আমরা খুব খুশি হব। আসলে এইভাবে কোনো আইনই নেই। এইভাবে প্রভাবশালী তকমা দিয়ে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে এক একজন মানুষকে। তদন্তকারী সংস্থার দিনের পর দিন যারা তদন্ত শেষ করতে পারবে না, অথচ সেই তদন্ত গতিপ্রাপ্ত হবে না, কিন্তু অভিযুক্ত হিসাবে যাকে ধরা হয়েছে তাকে দিনের পর দিন জেলবন্দি থাকতে হবে। এরকম অমানবিক আইন সুপ্রিম কোর্ট কি করে মান্যতা দিচ্ছে? তদন্ত শেষ করতে পারবে না, তদন্ত শেষ করতে না পারার ব্যর্থতা আর একজন কেন ভোগ করবে? আমরা আশা করছি একটা দিন এমন আসবে যেদিন মানুষ বুঝতে পারবে এই আইন আদালতের কিন্তু আর কোনো মূল্য নেই। কেন এমন দিন আসতে চলেছে? কেন মানুষের আস্থা চলে যেতে চলেছে সুপ্রিম কোর্টের উপরে? কেন অরবিন্দ কেজরিওয়ালকে বারবার হেনস্থা করা হচ্ছে? কেন হেমন্ত সোরেনকে বারবার হেনস্থা করা হচ্ছে? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার হেনস্থা করা হচ্ছে? তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কি সেটা কেন জানানো হচ্ছে না? বারবার সমন করে তাদের ডেকে পাঠানো হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপর জিজ্ঞাসাবাদে শেষে বলা হচ্ছে তদন্তে সহযোগিতা না করার জন্য এই মানুষটাকে গ্রেফতার করা হলো। কেন এরকম চলবে? ইডির হাতে এই রকম আইন কারা তুলে দিল? কেন তুলে দিল? এটা গণতন্ত্রের পক্ষে কতটা সুখকর? কমেন্ট করে জানান আপনি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।